কর্মসূচিতে বেশ কয়েকজন প্রশিক্ষক ছিলেন যারা আমাদের ফেলো সাংবাদিকদের বিভিন্নভাবে সহায়তা করেছেন, সাংবাদিকদের রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন, বিচারকের আসনে আসীন থেকেছেন। তাদের একজন আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক প্রণব সাহা, যিনি নিজেও এই প্রাণী সম্পদ খাতে একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে ক্রমশ উদ্ভাসিত করছেন। আমি প্রণব সাহাকে অনুরোধ করব এবারের ফেলোশিপ প্রোগ্রাম এবং তার অভিজ্ঞতা ফেলো সাংবাদিকদের ব্যাপারে সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রণব সাহা। ধন্যবাদ সৈয়দ বরুণ কবির। আজকে আমাদের সঙ্গে উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা। এই ফেলোশিপ প্রোগ্রামের শুরু থেকে আছি নানাভাবে, সেটা বরুণ কবির বলেছেন, এবং এই কাজগুলো দেখতে দেখতে এবং নিজের আগ্রহ থেকে মনে হয়েছে যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা অবহেলার সঙ্গে আমরা অনেকটা সময় পার করেছি। আমরা এলএলটিপি প্রজেক্ট আসার কারণে এটা করলাম কিনা সেটা আমার মনে খুব খচখচ করে, যে এটা না হলে আমরা এতগুলো সাংবাদিককে গণমাধ্যমের সঙ্গে প্রাণী সম্পদ খাতের সঙ্গে যে সংযোজন হলো এবং যার মাধ্যমে একটি স্থায়ী সম্পর্ক, স্থায়ী কাজ করার জায়গা তৈরি হলো, সেটি হতো কিনা। ফলে সেটা একটা আমাদের জন্য প্রাপ্তির বিষয়। একই সঙ্গে আমরা সুযোগ পেয়েছিলাম, আমি বিশেষ করে সুযোগ পেয়েছিলাম যে অনেকগুলো রিপোর্ট দেখার। আসলে রিপোর্ট দেখা মানে কিন্তু নিজে শিক্ষিত হওয়া, নিজের তথ্য জানা, সেই সুযোগটা পেয়েছিলাম পরিপ্রেক্ষিতে, সেই জন্য কৃতজ্ঞতা। আরেকটি বিষয় যে কতটা গভীরে যাওয়া যায়, মানে এখনো বার্তা কক্ষগুলোতে এই ডিমের নিউজ, শুধু দাম বাড়া ছাড়া আর কি আছে, গরু ছাগল নিয়ে তোমরা এত কেন সিরিয়াস, এই বিষয় কিন্তু আছে। এই বিষয়গুলো কাটতে শুরু করেছে এবং যখন আমরা এই প্রাণী সম্পদের নানা রকম অনুসন্ধানী রিপোর্ট, নানা রকম বিষয়ভিত্তিক রিপোর্ট, এবং অঞ্জন যেমনটি বললেন যে একটি গরু মারা গেছে, সে চলে যেতে পেরেছে ঢাকার বাইরে, তার নিউজ টিম, তার নিউজ ম্যানেজার, তার সুপারভাইজার যারা কাজ করেন, গেটকিপার হিসেবে যারা কাজ করেন, বড় সাংবাদিক হিসেবে যাদেরকে আমরা চিনি, তারা যে তাকে যেতে দিয়েছে সেটাও কিন্তু একটা বড় পাওনা। এই ফেলোশিপেরই বলি, শুধুমাত্র কয়েকজন সাংবাদিক এটার সঙ্গে যুক্ত হয়েছেন, রিপোর্ট করেছেন তা না, ওই বার্তা কক্ষও কিন্তু সেন্সিটাইজ হয়েছে যে না, এই বিষয়ে রিপোর্ট করা দরকার। এবং সেই জন্য দেখেন, কালকে যখন আমি এইখানে আসবো বলে ঠিক করলাম আসবো, মানে কি বলতে হবে আসলে, আমি খোঁজ করছি যে এখন আমরা কাজ করছিলাম, সরকারের মধ্যে খুব কাজ হচ্ছে, অত্যাবশ্যক পণ্য আইন একটা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে নিত্য পণ্যের দাম নিয়ে, হোর্ডিং নিয়ে অনেক কিছু। আমি পট করে খোঁজার চেষ্টা করলাম, কালকে সংগ্রহ করলাম যে না, আমার ডিম, মুরগি, দুধ আছে কিনা। আমি দেখলাম যে তালিকা, এই তালিকার একদম শেষ অত্যাবশ্যকীয় পণ্যর যে সংজ্ঞা, তার মধ্যে শেষ তিনটা শব্দ হলো মৎস্যজাত খাদ্যের পরে মাংস, দুধ, ডিম অন্তর্ভুক্ত। আপনাদেরকে অভিনন্দন যে আমরা হয়তো এই জায়গাটাও নিতে পেরেছি। নাকি ডিম মুরগিটা এমনই ছিল যে এটা কোনো দরকারি বিষয় না, কিন্তু অত্যাবশ্যক পণ্য আইনের যে সমস্ত পণ্যের নাম দেখা আছে, আমি খুঁজে কালকে কাগজটি সংগ্রহ করে দেখলাম যে এটা আছে কিনা, কারণ এই আইনটা নিয়ে এখন কাজকর্ম হচ্ছে, আমরা তার সঙ্গে নানাভাবে খোঁজ খবর করার চেষ্টা করছি। আরেকটি দেখেন, মজুদ নিয়ে আমরা অনেক কিছু করছিলাম না, যে ডিম কতটা। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের রেয়াজুল হক আছে, উনি পনির সম্পর্কে বলবে হয়তো। উনি পনির, আমি তাকে বলেছিলাম যে এরপরে পনির না, পনিরের রেসিপি দিতে হবে, সেই রেসিপিটা আপনি দিতে পারবো না, হয়তো সময় কম। কিন্তু দুধ মানে দুধ না, দুধ মানে পনিরও একটা দামি জিনিস, একটু পুষ্টিকর জিনিস। যিনি দুধ খেতে পারবেন না, ডাক্তারের নিষেধাজ্ঞায় ল্যাকটোজের সমস্যার জন্য উনি পনির খেতে পারবেন। ফলে সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি, আমরা এখন পনির নিয়ে ভাবছি, দুধ না শুধু। দেখেন, হোর্ডিং করতে করতে, মজুদ করতে করতে আমরা গিয়ে কোথায় পেলাম, নরসিংদীতে একদিনে একটা কোল্ড স্টোরেজে 26 লক্ষ ডিম পান। আমাদের দিনে 5 থেকে 6 কোটি, যেগুলো আমি যদি ভুল না করে থাকি, 5 থেকে 6 কোটি ডিম আমাদের উৎপাদনের দিনে লাগে, মানে হয় আর কি, 6 কোটি 30 লক্ষ যদি সরে গেছে, তার মধ্যে 26 লক্ষ পেয়ে গেলাম একটা জায়গায়, কিশোরগঞ্জের একটা কোল্ড স্টোরেজে। আমরা কুমিল্লায় পেলাম, আমরা কুষ্টিয়াতে পেলাম। তার মানে কি, এই জিনিসটা মজুদ রেখে অনেক বেশি দামে বিক্রি করা যাবে, কোনো না কোনো ব্যবসায়ী সেটি ভেবেছে, এবং সেজন্য একটি বড় রিপোর্ট হচ্ছে যে 26 লক্ষ ডিম এক জায়গায় আছে, একটা কোল্ড স্টোরেজের ডিম রেখে কতদিন বিক্রি করা যাবে, গুণগত মান ঠিক থাকবে না, থাকবে কিনা সেটাও একটা রিপোর্টের এখন বিষয়। যে শুধু তো হোর্ডিং হিসেবে মজুদ ধরলাম, কিন্তু আসলে
আসলেও ডিম রাখা যাবে কিনা, কতদিন রাখলে ওই লোকটা বেচতে পারবে 26 লক্ষ ডিম, সেটাও কিন্তু এখন একটা প্রতিবেদন করার, রিপোর্ট করার কিন্তু বিষয়, যে শুধু তো ধরা পড়লে হবে না, আসলে এটা সম্ভব কিনা। আমি বলতে চাচ্ছি এইটা ভালো দিকগুলো। একটা অল্প আমরা সাংবাদিক একটু ছিদ্র খোঁজার চরিত্র আমাদের মধ্যে আছে, অনুসন্ধিৎসু চোখ পজিটিভলি বলেন, আর চিত্র খোঁজার চোখ মন নেগেটিভলি বলতে পারেন আপনারা। আমরা সেই পজিটিভ নেগেটিভ মিলে আলো জ্বলে কিন্তু দুটো দিয়ে, পজিটিভ নেগেটিভ দুটাই লাগে, শুধু পজিটিভ হলে আলো জ্বলবে না, দুটাই লাগে। সেটা করতে গিয়ে দেখলাম আমরা গত রোজার মাসে খুব হইচই হলো কি গরুর মাংসের দাম কেন 600 টাকায় হবে না, দু একজন তারকা হয়ে গেল 600 টাকায় বিক্রি করে, 750-এর নিচে খামারিরা বেচতে পারে না, ডেইরি ফার্ম বলছে যে না আমাদের পক্ষে সম্ভব না, চামড়ার দাম এত কমে গেছে, জুতোর দাম বেড়ে গেছে অনেক, চামড়ার দাম কমে গেছে অনেক। কাল যখন কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ হচ্ছে সেটা খুব খোঁজ রাখার চেষ্টা করলাম, গরুর মাংসের দাম কত বেড়েছে গত বছরের তুলনা, আর আমার চামড়ার দাম কত বাড়লো, প্রতি বর্গ ফুটে মাত্র 5 টাকা। তাহলে আমার প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমার প্রাণী সম্পদ অধিদপ্তর, আমরা সবাই যে হইচই করলাম যে চামড়ার দাম যদি কিছুটা বাড়ে, সেখান থেকে কিছুটা যদি খামারি আয় পায়, তাহলে মাংসের দাম একটু কমানো সম্ভব। কালকের সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় কি আমরা কেউ আশাবাদী হতে পারলাম? আমার খামারিরা কি চামড়ার দাম পাবে, বা যিনি গরু কিনবেন তিনি কি চামড়ার দাম ততটা বাড়লো? মূল্যস্ফীতি কালকেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কালকেই বলেছে যে খাদ্য মূল্যস্ফীতি 11%, ডাবল ডিজিট, মানে আর নর্মালটাও আমাদের 9.8, তার মানে মূল্যস্ফীতি কোনো কিন্তু থামছে না। কিন্তু সেই অনুযায়ী কি মূল্যস্ফীতি হলো? আমার চামড়ার দামের হলো না। আমি বহুদিন বলি প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কাজ করি বা তাদের সঙ্গে চেনা জানা হয় জন্য, যে চামড়ার মালিকও তো প্রাণী সম্পদ, যে বাছুর গাভীর পেট থেকে পাই তারপরে সে লালন পালন করে কে? আমার খামারিরা, তার আমার ডাক্তাররা, তারা সবাই মিলে লালন পালন করে, কিন্তু সেই চামড়ার মালিক প্রাণী সম্পদ খাত না। অন্যরা এটা ঠিক করে দিল, মাত্র 5 টাকা বাড়িয়ে দিল গত বছরের তুলনায়, আগের বছরের তুলনায় গত বছর 5 টাকা বেড়েছিল, গত বছরের তুলনায় এবার 5 টাকা বেড়েছিল, তার মানে লিমিট করে দিয়েছেন। কিন্তু গরুর মাংস কিন্তু সবাই কম দামে খেতে চান, তখন কিন্তু এই বিবেচনাটা আসতো যে চামড়ার দামটা আমরা একটু বাড়িয়ে দিলে গরুর মাংসটা কিছু কমানো যেত কিনা, এই বিবেচনাটা কিন্তু হলো না। এই বিবেচনাটা আমরা নক করলাম সবাই মিলে যারা এই খাতে কাজ করি, কিন্তু এই অ্যাচিভমেন্টটা হলো না। কিন্তু আমরা মনে করি আমার ফেলোশিপের ভাই বোন যারা যুক্ত ছিলেন, আমরা হয়তো আরেকটু গভীরতার সঙ্গে আরেকটু যারা এই কাজটা করেছিলেন তারা যে করতে পারলেন না বা করলেন না, আমরা সেটা একটু অঞ্জন করবে কিনা, মিজান করবে কিনা আমি জানি না, সেটা হয়তো আমরা আরো ভবিষ্যতে করার চেষ্টা করব, যাতে এই চামড়ার মালিকও আমার প্রাণী সম্পদ খাত হয় এবং তাদের সে থাকে এবং তারা বলতে পারে। আমি আরেকটি বলে শেষ করতে চাই, আমরা সকল আমাদের মাননীয় মন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যা আমাদের গবাদি পশু দরকার কোরবানিতে তার থেকে বেশি আছে, কিন্তু আমার চামড়া প্রক্রিয়াকরণ সাভারের ট্যানারি করলে যে 10 বছরে হলো না, তার দায় নিয়ে কেউ না কেউ এটার দায় নিল, কেউ কিন্তু দায় নিল না। গরুর মাংস কিন্তু সবাই কম দামে খেতে চায়, মুরগির ডিম কিন্তু 50 পয়সা বাড়লে হইচই হয়, মুরগির মাংস ব্রয়লার মুরগি 220 টাকা হবে না 230 টাকা হলো কেন, তা নিয়ে অনেক হইচই হয়। কিন্তু এই যে 1 কোটি কোরবানি হবে, তার যে চামড়া তার মূল্য বাড়লো কিনা, তা প্রক্রিয়া করে রপ্তানিযোগ্য করতে পারলাম কিনা, টানাটি পড়লো যে হলোই না একদম সাভারে, তার দায় কে নেবে? প্রাণী সম্পদ খাত, প্রাণী সম্পদ অধিদপ্তর রুলস অফ বিজনেস দেখাবে আমাদেরকে যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারবে কিনা। আমি মনে করি দুধের চাহিদা পূরণ করতে পারিনি এখনো, মুরগির কিছুটা হয়েছে, ডিমের তো প্রায় কাছাকাছি, এফএওর হিসাব করলে আমরা মোটামুটি পূরণ করেছি, প্রাপ্যতা আছে, ন্যায্যতা হয়তো নাই, কারণ সকলেই ডিম খেতে পারে না, কিন্তু মাথা পিছু কিন্তু আমরা করে ফেলেছি। আমরা সেই ন্যায্যতা প্রাপ্যতা করেছি, এখন ন্যায্যতা চাই, মানে সকলে যেন ডিম খেতে পারে এবং ন্যায্য মূল্যে গ্রাহকের সহনীয় মূল্য যেন পেতে পারে, এই চ্যালেঞ্জের মধ্যে প্রাণী সম্পদ খাত আছে। আমি মনে করি সেটাও সম্পন্ন করা যাবে যে উদ্যোগে আমরা যাচ্ছি, আমাদের রিপোর্টগুলো তাই বলে। আমরা সেদিকে হাঁটতে চাই এবং আমরা চামড়ার মূল্য বাড়াতে চাই। চামড়া যে রপ্তানিযোগ্য পণ্য ছিল সেটা থেকে আমরা পিছিয়ে গেলাম, এখন গরুর মাংস আনতে চাই সবাই, পারলে গরু নিয়ে আসে, তাহলে আমার খামারের কথা তো কেউ ভাবে না, তাহলে তারা ভাববে কে? শুধু কি মন্ত্রণালয় ভাববে? না, আমি একজন ভোক্তা, আমি কম দামে ডিম খেতে চাই, আমি প্রাণী সম্পদ খাতের সঙ্গে যুক্ত থাকতে চাই।
আমি চাই দুধ খেতে, আমার বাচ্চাকে দুধ খাওয়াতে, তাহলে আমি প্রাণী সম্পদের সঙ্গে যুক্ত থাকতে চাই। আমি কম দামি মুরগির মাংস খেতে চাই, আমি প্রাণী সম্পদ খাতের সঙ্গে যুক্ত থাকতে চাই। আমার শিক্ষিত মানুষ যাদের সকলকে কাজ দেওয়ার, চাকরি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের সরকারি খাতের নাই, বাংলাদেশের বেসরকারি খাতের নাই, তাহলে উদ্যোক্তা হন, তাহলে আমি প্রাণী সম্পদ খাতের সাথে যুক্ত হতে চাই। এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় কাজগুলো আমার ভাই বোন সাংবাদিক যারা করেছেন তারা হতাশ হন নাই, এবং আমরা প্রমাণ করে দেখিয়েছি ভালো ভালো রিপোর্ট করা সম্ভব। এবং সেই জন্যই প্রাণী সম্পদ খাত অত্যাবশ্যকপূর্ণ আইনের যারা আইনের খসড়া করেছেন তারা বাদ দিতে পারেন না। আমরা মনে করি কেউ বাদ দিতে পারবেন না। ডিম খেতে হবে আপনাকে, সুস্থ থাকতে হলে করোনার সময় খেয়েছেন, এখনো খেতে হবে। ডিমেনশিয়া থেকে বাঁচার জন্য ডিম খেতে হবে, সুস্থ থাকার জন্য ডিম খেতে হবে, দুধ খেতে হবে, ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আমার মা বোনদের ক্যালবো খেতে খেতে সকল ফার্মাসিউটিক্যালের যে লাভ হয়, হয় প্যারাসিটামল খায়, নাহলে ক্যালসিয়াম ট্যাবলেট খায়, সেখান থেকে বাঁচার জন্য দুধ খেতে হবে। ফলে সেই জায়গাটায় আছি। ফলে এই খাত ডিম, মুরগি, ছাগলের, গরু ছাগলের রিপোর্ট না, সেই জায়গায় যখন যেতে পেরেছি আরেকটু যাবো। সবাই সঙ্গে থাকবেন, নিশ্চয়ই আরো ভালো কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রণব সাহা। আমরা যখন